যদি ওপেন হয়ে যায় সেই সময় গাড়ি চলাচলের প্রতিবন্ধকতা থাকবে না, যে এখন তো রাস্তা নেরো আছে, চলাচলের সমস্যা, যার কারণে জ্যাম হওয়ার সম্ভাবনা। আর যেসব পয়েন্টগুলোতে জ্যাম হওয়ার সম্ভাবনা সেগুলোতে আমাদের অতিরিক্ত ট্রাফিক থাকবে সেখানে, সেটা আমরা জেলায় যখন ঈদের প্রস্তুতিমূলক সভা করেছি তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সেটা আমরাও চাই যে জনগণ যেন রাস্তায় ভোগান্তির শিকার না হয়, সবাই যেন নির্বিঘ্নে তার পরিবারের সাথে ঈদ কাটাতে পারে, সেই চেষ্টাটা আমাদের আছে। আমরা করে যাব, আপনারাও করবেন, সবার সহযোগিতায় আসলে এটা সম্ভব হবে। আর আমাদের কৃষি অফিসারের বিষয়গুলো আপনি একটা রিপোর্ট দেন যে শাকসবজির যে বিষয়টা, শাকসবজি স্টোরেজ করার জন্য সেটি আমরা কৃষি মন্ত্রণালয়ে লিখব, যদি সরকারিভাবে করে সেটা ভালো। আর এখানে আপনারা উদ্যোক্তাও বুঝবেন, যদি উদ্যোক্তা খুঁজে যিনি স্টোর করতে পারবেন কিন্তু মূল্য পাবেন। আর এখানে যেহেতু অনেক আলু উৎপন্ন হয়, এই জন্য আলুর যে কটা কোল্ড স্টোরেজ আছে তার চেয়ে বেশি উৎপন্ন হলে আপনি এখানে পাবলিকদেরকে ইনসিস্ট করবেন না, তারা এখানে কোল্ড স্টোরেজ করার জন্য উদ্যোগী হয়। যদি তারা সংরক্ষণ করতে পারে তাহলে একটা ভালো দাম পাওয়া যায়। যেটা দোকানই আসলে মূলত ব্যক্তিগত পর্যায় থেকে এই উদ্যোগগুলো গ্রহণ করা ভালো। আর আমাদের আলু সংরক্ষণের জন্য তো মাচা করা হচ্ছে, আপনি জানেন যে মাচা অলরেডি হয়ে গেছে অনেকগুলো, এবার মাচাতে রাখা হয়েছে, 67টা মাচা হয়েছে। শিবগঞ্জে কটা আছে? 13টা। তো এইভাবে এই মাচায় যারা আলু রাখবে তাদের অভিজ্ঞতায় বলে দিবে যে সামনের দিনে মাচা আরো করার প্রয়োজন হবে কিনা। এখানে তো অনায়াসেই 6 মাস রাখতে পারবেন, এই জন্য আর এই মাচার আলুগুলোতে গাছ গজাবে না, তার মধ্যে যেগুলো আছে আমাদের কোল্ড স্টোরেজে যাবে সেগুলো আমরা পরে বের করবো। আমরা কোল্ড স্টোরেজ মালিক সমিতির সাথে যেদিন মিটিং করেছি সেদিন আমরা তাদেরকে বলেছিলাম যে এখানে যারা আলু সংরক্ষণ করবে তাদের পরিচিতিটা সংরক্ষণ করার জন্য, ডাটাবেস তৈরি করার জন্য করছে কিনা সেটা একটু মনিটর করবেন। একটু টাচে থাকলে হয় কি কাজগুলো ভালো হয়। অনেক সময় ওরা দেখা গেল যে ওই বস্তা বড়, মানে 50 কেজি রাখার কথা আমাদের লেবার অ্যাক্ট অনুযায়ী, কিন্তু বেশি রাখে, সেটা যখন আলু বের করতে যায় তখন তার উৎপাদনটা রেখে দিচ্ছে, তখন যিনি আলু রাখছেন তিনি ক্ষতিগ্রস্ত হন, তখন ওনার দাম পোষানোর জন্য আবার দাম বাড়িয়ে দেয়। এগুলো একটু মনিটর করে আমি বলছিলাম যে আলু যখন কোল্ড স্টোরেজে ঢুকবে তখনই মেপে ঢুকাবে, যে সময় নাই ভিড় এটা বললে হবে না, 5টা বলতে করে থাকলে 10টা বানান, কিন্তু ওই সময় আপনি প্রয়োজনে লেবার বেশি দেন, সেটা আমরা বলেছিলাম কোল্ড স্টোরেজের মালিকদেরকে। সেটা একটু দেখবেন যে বস্তা ওজন করে রাখছে কিনা, শেষে আবার শেষ বেলায় যা বলবে যে বস্তা ওজন করি না, এখন সে বেশি রাখছে, সেগুলো যতটুকু। কেউ যদি বস্তায় 50-এর জায়গায় 65 রাখেন, তার 65 হিসেবেই তার মারাটা রাখবে, লিখে রাখবে। আর একটা ছক দিয়েছিলাম আমরা, কার আলু ঢুকছে, কত ঢুকছে, বের হওয়ার সময় কত ঢুকছে, প্রতিদিন এটা ডিসপ্লে হবে, সেটা করছে কিনা এটা একটু আপনারা মনিটরিংয়ে রাখবেন। আমাদের সারের যে ক্রাইসিসের বিষয়টা, এটা আমরা আগে থেকে, আমি সেপ্টেম্বরে আসার পরেই অক্টোবরে যখন আপনার ডিমান্ড দেওয়া হয় তখন আমরা অতিরিক্ত ডিমান্ড দিয়েছিলাম এবং সেটা পেয়েছি, আপনি হয়তো জানবেন, পেয়েছি। আমাকে এটা দেওয়ার সময় ক্যাবিনেট থেকে আবার ক্লারিফাই করতে হয়েছে যে তুমি যে 400 টিকি কাজে লাগাতে পারবা কিনা, এটা আবার মানে কুচক্রি মহলের হাতে চলে যায় কিনা, এখানে কালোবাজারি যদি হয় সেটা বলছিল। তো তখন থেকেই আমি এই বিষয়ে আপনাদেরকে এঙ্গেজ রাখছি যে আপনার যারা ব্লক সুপারভাইজার আছেন তাদের মাধ্যমে ডিলারদেরকে টাচে থাকা, যাতে তারা কালোবাজারিতে না যেতে পারে। তারপরেও হচ্ছে গিয়ে 2-একটা জায়গায় এরকম অভিযোগ আমার কাছে এসছে গ্রামের পর্যায়ে, যে আপনার আমাদের যে খুচরা ডিলাররা আছে, সার বিক্রেতা আছে, তারা বেশি দাম নিচ্ছে, সেই ক্ষেত্রে স্লিপ দিচ্ছে না। এই জন্য অনেক সময় আমি বলি, তোমাদেরকেও বলেছি যে একটু ছদ্মবেশে সার কিনতে যাওয়া প্রত্যন্ত গ্রামে, সার কিনতে যায় যদি আপনি দেখতে পান যে দাম বেশি নিচ্ছে, আপনারা চেয়ারম্যান সাহেবরাও রিপোর্ট করতে পারেন, কেউ যদি বেশি দাম নেয় তাকে আইনের আওতায় নিয়ে আসবেন। আমাদের অফিসাররা অলওয়েজ রেডি এখানে অভিযান পরিচালনার জন্য, যে আপনার জনগণকে সাফার করবে। সরকার তো এখানে ভর্তুকি দেয়, সরকার ভর্তুকি দেয় কিন্তু জনগণকে উপকার করার জন্য। সেখানে যদি একটা নির্দিষ্ট মহল এই দাম বাড়ায় দিয়ে সে উপকৃত হতে যায়, সে অবশ্যই শাস্তির আওতায় আসবে। এই জন্য আপনারা শুধু ইনফরমেশন দিবেন, দিলে আমাদের এখানেও তো এসিডেন্ট আছেন, আমাদের ইউনো আছেন, তারপরেও যদি জেলা থেকে ম্যাজিস্ট্রেটের প্রয়োজনে আমরা পাঠাবো, সেখানে অভিযান হবে এবং তার বিরুদ্ধে আমরা একদম আইনানুগ ব্যবস্থা নেব। আর এটি গেল আমাদের বিষয় পরীক্ষার যে বিষয়টা, সেটা আমরা মিটিং করেছি। আমরা যেটি একদম সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্নপত্রের যে আপনার নিরাপত্তা দিলা, সেটা তো বরাবর ধরে ট্রেজারিতে থাকে, এই পর্যায়ে আমাদের সমস্যা হয় না। কেন্দ্রের নিরাপত্তার বিষয়টা, সেখানে পুলিশ ফোর্স থাকে, একইভাবে আমরাও সজাগ থাকবো। আমাদের যে ইন্টেলিজেন্সিরাও কাজ করে এখানে, যে কোনো কেন্দ্রকেন্দ্রিক কোনো ধরনের চক্রান্ত হচ্ছে কিনা, বাইরে থেকে ঝামেলা করবে কিনা, সেগুলো আমাদের কাছে রিপোর্ট আসলে সেভাবে আমরা ব্যবস্থা নেবো। আমরা যেটি করবো, যারা কেন্দ্রের দায়িত্ব থাকবে
তাদেরকে মেসেজ দেওয়া যে কোনোভাবেই নকল করা যাবে না। প্রক্সি পরীক্ষা, নকল এগুলো রোধ করতে হবে। আমরা যদি নকল এবং প্রক্সি পরীক্ষা রোধ করতে না পারি, আমাদের শিক্ষার মান, আপনারা তো জানেন আমাদের শিক্ষার হার বাড়ছে, কিন্তু মান কিন্তু বাড়ে না। শিক্ষা প্রতিষ্ঠান এখন আমাদের মান উন্নয়ন করার দিকে যেতে হবে, মানটা উন্নত করতে হবে। এই জন্য আমরা যেমন আমাদের ব্যায়াম স্কুলে, ব্যায়াম ল্যাবরেটরিতে যারা টেস্ট পরীক্ষায় ইন্টারমিডিয়েটে এসএসসিতে এলাও হয়নি, 3 বার করে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। টেস্ট মানে মূল টেস্টের পরে আবারও তারা এসে বলে যে না, আমি তো আন্দোলনের কারণে পড়তে পারিনি, এখন আমি পড়ে ভালো পরীক্ষা দেবো। ঠিক আছে, তোমাকে একটা সিলেবাস দেওয়া হলো, পড়ে আসা আবার একটা পরীক্ষা দেওয়া, এরকম ভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে। লাস্টের মধ্যে আপনার জরিমানা দিয়ে যেদিন ফর্ম ফিল আপ করা যাবে তার আগের দিনে একটা পরীক্ষা নেওয়া হয়েছে। সেই পরীক্ষা পর্যন্ত যারা পাশ করছে তাদেরকে আমরা পরীক্ষা দিতে দিচ্ছি, যারা পাশ করেনি তাদেরকে পরীক্ষা দিতে দিচ্ছি না। কারণ বুঝায় বলতেছি যে তোমরা বাড়িতে যাও, একদম ফ্রি ভাবে 1 বছর পড়ো। এখন 2 মাস চাপ নিয়ে তুমি পড়তে পারবে না, অনেক সময় তার মানসিক চাপ তৈরি হয়ে যাবে, সে অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য আমরা পড়াশোনার মানের দিকে ধাবিত হবো। যে পাশ করতে পারবে না সে পরীক্ষা না দিয়ে পরিবার পরীক্ষা দিবে। আগে যেটি ছিল, অনেক আগে 90-এর আগ পর্যন্ত, 90-এর আগে আবার ছিল আপনার নকল ছিল, ব্যাপক হারে নকল হইতো। 90 সালে ফার্স্ট থেকে যে সাথে কটনের পরে তখন নকলের ক্ষেত্রে কড়াকড়ি আপনারা তো জানেন বিভিন্ন জায়গায়। তো তখন নকলটা যখন কমে গেছে, তখন সেই সমস্ত সময়ে যারা ফেল করতো এসএসসিতে যে টেস্ট পরীক্ষা, তাদেরকে কিন্তু পরীক্ষা দিতে দিত না। কারণ তারা পরীক্ষা দিয়ে যদি ফেল করে তখন স্কুলের বদনাম হয়। এই জন্য আমরা বলবো স্কুলে শুধু বদনাম নয়, একজন ছাত্র সে ভালোভাবে পড়ুক, পড়ে সে ভালো রেজাল্ট করুক, সেটা আমরা অভিভাবকদেরকে পরামর্শ দিব যে আপনার ছেলেকে ভালো করে পড়ান। তো আমাদের দাপ্তরিক যে কাজগুলো আছে, এখানে যারা আছেন আপনারা আচ্ছা, এখন আমরা আমাদের যে কাজগুলো আছে, বিশেষ করে নাগরিক সেবা, নাগরিকদের বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনী যে কার্ডগুলা, এই কার্ডগুলো আপনারা সবাই জানেন। ইতিপূর্বে হচ্ছে এখানে অনেক ম্যানিপুলেশন ছিল, যার পাওয়ার কথা না সে পেয়েছিল। এখন একটা সুযোগ এসছে যে রিপ্লেস করার। আমাদের এই যে স্মার্ট কার্ডগুলো এসছে আপনার টিসিবি, সেগুলো দেখা গেছে যে অনেকেই বিদেশে চলে গেছে। যে বিদেশে চলে গেছে তার কি টাকা প্রয়োজন আছে? টাকার প্রয়োজন নেই, সুতরাং তার স্মার্ট কার্ড এসছে, সে নাই, তার হচ্ছে কার্ডটা এখন বাতিল হয়ে যাবে। সেহেতু গতকাল পর্যন্ত আমাদের এক্সিবিশনে যে ছিল বাতিল হয়ে যাবে। ওই জায়গায় আপনারা প্রকৃত যে হচ্ছে দরিদ্র, যার প্রকৃত নির্ময়ের মানুষ, যার পাওয়ার হক আছে, তাকে আপনারা ওখানে রিপ্লেস করেন। এই আমাদের যত সেবা মানে সোশ্যাল সেফটি নেটের কাজ, সেটি কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদ করে থাকে। সবাই আপনাদের অনুযায়ী আবেদন করেন না, অনলাইনে আপনাদের হেল্প নেই, আমাদের এই যে উদ্যোক্তার ওখান থেকে ওই হেল্পগুলো নিয়ে আপনারা আবেদনগুলো করেন। তো আপনারা ধরেন আবেদন তো সবাই করতে পারে, তো সেইখানে আপনারা বাছাই করা, এগুলো ভেরিফাই করা, সেটি আপনারা করবেন। আপনাদের তো সেই সাপোর্টও দেওয়া আছে। এখন আপনারা আমাদের তো আপনাদের এখানে এখন স্থায়ী কর্মচারী প্রয়োজন, প্রশাসনিক কর্মকর্তা আছে, হিসাব সহকারী আছে, তাই না? তো আপনারা সেই সাপোর্টটা নিয়ে এই কাজগুলো করবেন। জনগণের সেবা দেওয়ার জন্যই তো আপনাদের এই ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আপনাদের অফিসগুলো আছে। সেটা সঠিকভাবে যার পাওনাদার তাকে আপনারা এখানে এন্ট্রি করেন। আর জি বলেন, জি 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 বলেন। টিসিবিটা না না শুনেন, গন্ডগোল করার কিছু নেই। আপনারা বলবেন যে একদম ঢাকা থেকে বলবেন যে মন্ত্রণালয় থেকে নির্দেশনা, আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে এটা অ্যাক্টিভেট করতে যদি না আসেন তাহলে ওটা বাতিল হবে, পরে আবার রিপ্লেস হবে। রিপ্লেস হওয়ার সময় আপনি যদি হত্যা হন আপনারটা আবার হবে। ঠিক আছে? তিনি বিদেশে গেছেন, ওনার পরিবার যদি ওরকম, অনেকে আছে না যে জমি জমা সব বিক্রি করে চলে যায়, ওরকম পরিবার যদি হয় তাহলে আপনারা তাকে যদি মনে করেন যে অন্যের চেয়ে তার অবস্থা খারাপ, তাকে করবেন, সমস্যা নাই। কিন্তু আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে একটু বুঝায় বলতে হবে যে আপনার অ্যাক্টিভেট করতে আসেন নাই, সেটা তো আমার দোষ না। আপনি আসেন নাই, প্রচার করা হয়েছে, আমি খবর দিয়েছি আপনার বাড়িতে, এখন বাতিল হয়েছে, পরে আবার যদি আপনি সঠিক উপকারভোগী হন তাহলে আমরা আবার দিয়ে দেবো, সেটি বলবেন। আর এগুলো আমাদের সেবার বিষয় গেল। আপনাদের প্রত্যেকের দপ্তরের কাজগুলা নিজেরা হচ্ছে গিয়ে নাগরিকদের যাতে আমরা সেবাটা সঠিকভাবে দিতে পারি এবং সর্বোপরি দেশের কল্যাণে কাজ করা। এই যে উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকার অফিস হয়ে গেছে, আমাদেরকে বেতন দেয়, মূলত হচ্ছে নাগরিকরা যাতে ভালো থাকে। নাগরিকরা ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো, তাই না? এই যে চারদিকে যেগুলো হচ্ছে,
ওইটা এখন আপনি আপনার ঘরের জন্য চিন্তা করছেন না, যে নারী নিপীড়ন হচ্ছে, কালকে জেলা শহরে বলাৎকার হয়েছে, এইগুলো হলে তো আপনি আপনার বাচ্চার জন্য চিন্তা করেন, তাই না? তাহলে সমাজ যদি ভালো হয়, সমাজকে যদি আমরা ভালো রাখতে পারি, আমার পরিবারও তো ভালো থাকবে, তাই না? সুতরাং আমরা যেখানে যাব সেখানে কথা বলবো এই নারী নিপীড়নের বিষয়ে। আমাদের কন্যা শিশু, ছোট শিশুরাও হচ্ছে নিরাপদ না, এই বিষয়ে মানুষের সাথে বেশি বেশি কথা বলতে হবে। আপনারা যারা জনপ্রতিনিধি আছেন, আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করেন, এই নারীদের জন্য নারীদের নিরাপত্তা তৈরি করেন, নিরাপত্তা বলয় তৈরি করেন। পাশের প্রতিবেশীকে বলেন যে তার মা যদি না থাকে তার শিশুটাকে আপনি দেখেন। ছোট